দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মাইরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়, নিয়মিত আসা যাওয়াটা এখনও হয়নি। তেমন কোনো নতুন বন্ধু হয়ে ওঠেনি এখনও, কিন্তু মাইরার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মাইরা। মাইরা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকে ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মাইরার নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। মাইরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখত, সেসব কী ছিল? মাইরার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে, সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে করিয়ে দেয়। তাকে একটুকুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না, যদি না ইরফান মাঝখানে মাইরাকে নিয়ে এতটা না ভাবত। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে 2-4টা থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতে মাইরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে পেছন দিকে পড়তে নেয়। তার আগেই ইরফান মাইরাকে আগলে নেয়। মাইরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝল কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়। ইরফান মাইরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছ? মাইরা ঢোক গেলে। কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো, অতপর মাইরাকে কোলে নিয়ে ছাদের কোণায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মাইরার 2 পা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মাইরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। ইরফান মাইরার কোনো অ্যান্সার না পেয়ে ভ্রু কুঁচকে বলে, স্টুপিড, বলো কোথায় লেগেছে? মাইরা আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? মাইরা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরাকে নিয়ে তার বেডের উপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মাইরার 2 পায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মাইরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইরফানের কাণ্ডে। ইরফান মাইরার দিকে তাকালে মাইরা খুব স্বাভাবিক করে নেয় মুখটা। এলোমেলো দৃষ্টি ফেলে তার 2 পা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাঝ থেকে 2টো বরফের টুকরো ইরফান তার মুখে পুরে নেয়। দৃষ্টি মাইরার পানে। মাইরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। এতক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুরে নিল, কি অদ্ভুত। ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মাইরার পা ধরে এক টান দিয়ে টেনে তার দিকে আনে। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নিল। বাঁ হাতে মাইরাকে টেনে কিছুটা বাঁকা করে নেয়। ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে মাইরা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার পানে। মাইরা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় 2 মাস হলো কথাই বলে না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মাইরা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান বরফ মুখের ভেতরে রেখে মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল,
কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মাইরা ঢোক গেলে। সে তো ব্যথা পায়নি। এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু ইরফান মাইরার কথার উত্তর না শুনেই একটানে মাইরার গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ দুটো বের করে মাইরার গলার নিচে মাঝ বরাবর রাখে। মাইরা কেঁপে ওঠে। বরফ দুটো সরাতে চাইল, তার আগে ইরফান মাইরার 2 হাত চেপে ধরে। মাইরা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মাইরার গলায় দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়, গলা বেয়ে জামার ভেতর প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মাইরা মোচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। ইরফান মাইরার মুখ পানে তাকালো। মাইরার দৃষ্টির মানে ইরফান বুঝল না। দুটো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফান দৃষ্টি মাইরার গলায় রেখেছে। মাইরা লজ্জায় হাঁসফাঁস করে। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যে বলতে গেল। ইরফান মাইরাকে তার দিকে টেনে নেয়। মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠান্ডা গলায় বলে, কোথায় ঠান্ডা লাগছে? টেল মি। মাইরা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা লাগছিল তার মাত্রা 1000 গুণ বেড়ে গেল মুহূর্তেই। ইরফান মাইরাকে ছেড়ে দিল। মাইরা ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে 2 হাতে তার থেকে খানিকটা দূরে সরালো। এরপর মাইরার বডিতে দৃষ্টি বুলায়। মাইরা লজ্জায় হাঁসফাঁস করে। ইরফান হঠাৎই এগিয়ে এসে মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার গলা থেকে মুখ উঠিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, অ্যাগেন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই অ্যাম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না, স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা 2 পা ভাঁজ করে মাথা নিচু করে বসল। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথেই মাইরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পন্ন করতে পেরে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মাইরার দিকে একবার তাকালো। মাইরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীর পায়ে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। এই লোকটার আজ কী হলো? মাইরা পিছিয়ে গিয়ে কাবাডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে কাবাড থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মাইরার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মাইরা এক জায়গায় গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। মাইরা আর চোখে দেখল ইরফানকে। ইরফানের হাতঘড়ির গ্লাসের ভেতর ঘুচি লেখা। মাইরা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট হাতঘড়ির উপর এই লেখাটা সব সময় থাকে। মেয়েটা ঠিক বুঝতে পারে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে, ঘুচি কার নাম? ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মাইরার কথা শুনে ভ্রু কুঁচকে মাইরার দিকে তাকায়। জিজ্ঞেস করে, হোয়াট? মাইরা আমতা আমতা করে। ইরফান কি মনে করে তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলল, মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মাইরা বিরক্ত হলো। আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? ইনায়াপুকে তো জিজ্ঞেস করতে হবে। এই ঘরের কথা জিজ্ঞেস করলেও বলে ফার্স্ট ওয়াইফ আছে। আবার সবখানি ঘুচি নাম লিখে রাখে। তার নাকি প্রথম বউয়ের নাম। বিড়বিড় করল, ওটা ঘুচি না বুচি হবে। কোন বুচি জল্লাদের গলায় ঝুলেছিল? ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারেক নওয়াজ খাওয়ার মাঝে গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বলল,
মাইরার কলেজ পাস করেই তো তোমার ভার্সিটিতে যাওয়া হয়। মাইরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা বলো ইরফান। ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত, যেন কেউ কিছুই বলেনি। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলে, ইরফান। ইরফান মাথা নিচু করেই বলে, বলো, আমি তোমাকে কিছু বলেছি। ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, হুম, শুনেছি। তারেক নওয়াজ বিরক্ত হলো ছেলের গাছাড়া ভাব দেখে। অতঃপর বলল, মাইরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট করো? তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলল, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখল। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ছেলের বউ না ভেবে ওকে ইনায়ার বোন ভাবো, তাহলে আর আমার উপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। তারেক নওয়াজ বাখারা হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে ২-৩ মাস ইরফান যেমন আচরণ করেছে তারেক নওয়াজ একদম নিশ্চিন্ত হয়েছিলেন। ভেবেছিলেন সব ঠিকঠাক, কিন্তু গত ২ মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল। মাইরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলোয় মাইরা সত্যি কিছুই বুঝল না। আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো, তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেসও করতে পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজ যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মাইরা ভেবেছিল কলেজে যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়ার ফাড়া আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফাড়া বাড়ির ভেতর এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মাইরা ইনায়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজে যাবে ফাড়ার সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না। ইনায়ার এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মাইরা একা একা কি করবে? এর চেয়ে কলেজ যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে। তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস, বোরকা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মাইরার ফারাকে ফারার ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মাইরার কলেজ পাস করে এসেছে মূলত ফারার কথায়। ফারা বলেছে আজ মাইরাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মাইরা দ্বিমত করেনি। তার মন ভালো নয়, কলেজে তেমন কোনো বন্ধুও নেই। এর চেয়ে ফারা আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারা মাইরার হাত ধরে ভার্সিটির ভেতর প্রবেশ করে। মাইরা চারপাশ ঘুরে ঘুরে দেখছে। আগামাথায় খুঁজে পাচ্ছে না ভার্সিটির। অনেক বড় এরিয়া। ফারা মাইরার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের উপর বসে হাসাহাসি করছে। ফারার ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ফারার রুম আলাদা। নুসরাত ফারার উদ্দেশ্যে বলল, এত লেট করলি কেন? ফারা তার হাত ঘড়িতে টাইম দেখে বলল, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলল, এটা কে? ফারা মাইরাকে দেখিয়ে বলল, ওর নাম মাইরা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষে এসে ওকে নিয়ে যাব। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলল, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? মাইরা মৃদুস্বরে বলল, জি আপু। জুই ফারার পাশে দাঁড়িয়ে বলল, ক্লাসে চল।
জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলল, ফারা, আয় রে, লেট করলে তো আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারা পাত্তা দিল না জামিলের কথা। মাইরার দিকে তাকিয়ে বলল, মাইরা, তুমি থাকো, আমি 1 আওয়ার পরে এসে তোমাকে নিয়ে ঘুরবো। এখন বাই। মাইরা অসহায় চোখে তাকালো। তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ফারার সাথে জুইও আগায়। নুসরাত মাইরার হাত ধরে হেসে বলে, এসো মাইরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মাইরা জোরপূর্বক হাসার চেষ্টা করল। নুসরাত মাইরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়, যেখানে সাজিদ সহ আরও অনেক ছেলেমেয়ে গোল হয়ে বসে আছে। মাইরার ভীষণ অস্বস্তি ফিল হয়। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু, তোমরা থাকো, আমি ওদিকে গিয়ে দাঁড়াই। নুসরাত মাইরার অস্বস্তি বুঝতে পেরে বলে, ওহো মাইরা, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এসো। সাজিদ মাইরার দিকে একবার তাকায়, এরপর আবারও বইয়ে মুখ গুজে নেয়। নুসরাত মুখ কোঁচকায় সাজিদের দিকে তাকিয়ে। মাইরার উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। তুমি ওর কোলে উঠে বসলেও কিছুই বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মাইরাকে আরও অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মাইরার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মাইরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদমই উচিত হয়নি। এর চেয়ে কলেজে যাওয়াই ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে, আপু, আমি কলেজে যাচ্ছি, ফারা আপু আসলে বলে দিও। নুসরাত মাইরার হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্যই ফারা তোমার দায়িত্ব আমার উপর দিয়ে গেল। এসো বসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মাইরাকে। মাইরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মাইরা সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হাঁ করে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই মাইরার ডাকে অবাক হয়ে মাইরার দিকে তাকায়। মাইরার দৃষ্টি অনুসরণ করে বুঝল মাইরা শাহেদকে ডেকেছে। মাইরা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত। শাহেদ কেসে ওঠে। মাইরার কথায় আর শাহেদের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে, তবে সাজিদের হাসির আওয়াজ সবচেয়ে বেশি হয়। মাইরা একটু বিব্রত বোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিস কেন? আমি ছ্যাঁকা খেয়েছি, একটু তো সমবেদনা জানা। নুসরাত মাইরার গায়ে ঢলে পড়ছে। মাইরাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছক্কা মেরে দিলে ইয়ার। এরপর নুসরাত থামিয়ে বলে, আমরা সবাই আনম্যারিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজবেন্ডকে দিয়েই তোমার গল্প স্টার্ট করো। মাইরা আবারও অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে। এরা না থাকলে মাইরা এতক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মাইরা কিছু বলার আগেই সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত আর মাইরাও উল্টো ঘুরেছিল। নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মাইরা নিজেও পিছু ফিরে তাকায়। খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিল, কিন্তু ইরফানকে দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে তাকিয়ে আছে। নুসরাত নম্রভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। ইরফানের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছি তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোনো সকালে দেবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসো। নুসরাত কথাগুলো ভেবেই হতাশ হলো। ইরফান সকলের দিকে তাকিয়ে বলল, জায়গা ফাঁকা করো। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মাইরার কানে ফিসফিসিয়ে বলল,
এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে। তোমাকে এর গল্প শোনাবো, এসো। নুসরাতের কথা শুনে মাইরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার এটা সে আগে জানতো না। এতক্ষণে সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরাত মাইরার হাত টেনে বলে, এসো মাইরা। মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ও যাবে না। নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্নই আসে। ফারা মাইরার কেউ একজন। ফারার সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যার আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টো মাইরা ইরফানের কেউ। নুসরাত ভ্রু কুঁচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সেই ভাবনা থেকেই মাইরাকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি মাইরা? নুসরাতের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরাকে সবাই চুপ থাকতে দেখে বুঝল নুসরাত ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয় ইরফানের বোন মাইরা ভেবে। তবে মাইরা ইরফানের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে স্যারের নামে একটু আধটু বদনাম করে ফেলেছে মাইরার কাছে। কাঁদো কাঁদো মুখ করে মাইরার কানের কাছে গিয়ে আবার ফিসফিসিয়ে বলে, তোমার ভাই নাম্বার 1 ভালো মাইরা, এখন বাই। শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপ জলের বনের দিকে তাকিয়েছিল জানলে তো তাকিয়ে স্যার চিবিয়ে খাবে। শাহেদ এদের রেখে দ্রুত পায়ে জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মাইরা ভ্রুকুচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতেই মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজে যাবে। এই লোকটাই ভার্সিটির টিচার জানলে তো জীবনেও আসতো না এখানে। ইরফান মাইরাকে কিছুই বলল না। খুব সুন্দরভাবে মাইরার পিছু পিছু হাঁটে। মাইরা বুঝতে পারল ইরফান তার পিছু পিছু আসছে। মাইরা পায়ের গতি বাড়ায়। তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতেই ইরফান মাইরাকে টেনে একটা ভেতরের দিকে রাস্তায় নিয়ে যায়। মাইরা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মাইরার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতেই ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা, ফাঁকা হলেও মানুষ আছে। মাইরা নিজেও আর চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়। কিন্তু ইরফান মাইরার হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছ? মাইরা বিরক্ত হয়ে বলল, আমার হাত ছাড়ুন, আমি কলেজে যাব। ইরফান কিছুই বলল না। হাত ছেড়ে বলল, গো। মাইরা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মাইরার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলেই মাইরাদের কলেজ। মাইরা কলেজ গেটের ভেতর ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মাইরা দ্রুত পা চালায়। এখনও একটু সময় আছে। ফার্স্ট ক্লাস হয়তো এখনও শুরু হয়নি। তাড়াহুড়োয় যেতে গিয়ে মাইরা কারো সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখল তার এক ম্যাডাম। জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলল, সরি ম্যাম। মাইরাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম। অন্তরা নাম তার। এখন তো এই ম্যামের ক্লাস। কোথায় যায় তাহলে? মাইরা গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কিছু লাগবে? মাইরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলল, না, ক্লাসে যাও। মাইরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে। এজন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্মিত দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারো সাথে কথা বলায় ব্যস্ত।
অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর। বিড়বিড় করে, ইরফান। অন্তরা নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনও মাথা নিচু করে কারো সাথে কথা বলছে, বাঁ হাত প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজ গেটের ভেতরে তাকায়। মাইরাকে হেঁটে যেতে দেখল, চোখ সরালো না। মাইরার দিকে চেয়ে ফোনে কথা বলতে লাগলো। মাইরা ক্লাসরুমের ভেতর চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাস করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়ে রইল। ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখল মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্য তাকায়নি। এটা দেখে অন্তরা ঝাপসা চোখে একটু হাসল। বিড়বিড় করল, একটু বদলাওনি ইরফান। ভাবনার মাঝে অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়। এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলল। এখন সে কিভাবে যাবে? তার তো ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হয় সাথে সাথেই। নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে। সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎই মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল। কথাটা ভাবতে একটু অদ্ভুত লাগলো। আবার ভাবল, কাজ থাকতেই পারে। সে তো জানে না কত বছর হয়ে গেল যোগাযোগই নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায়। ফারা ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে যায়। ফারা আবারও শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারার রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে, ক্লাস করে যাবে, এসো। ফারা শক্ত গলায় বলে, আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারার দিকে একটু এগিয়ে এসে বলে, আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারা পাখি, কেনাই? ফারা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে, তুমি সরে দাঁড়াও তো, মাইরা এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারা, তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো সামিয়া মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার এত অমায়িক। ফারা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলল, সামিয়ার মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তু। ফারা মৃদু হেসে বলল, বুঝেছি শুদ্ধ ভাই, তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না। ফারার মুখে ভাই ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারার হাত টেনে বলল, ফারা, আমি যা বলি সব সময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয় কেন? কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারার হাত ছেড়ে দিল। ফারার চোখ পানিতে টইটুম্বুর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারা মাথা নিচু করে নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসল। অতপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে ফারার দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতে ফারার পাশে এসে দাঁড়ায়। ফারার খাতায় নজর করলে দেখল ফারা পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, শুদ্ধ ভাই, তুমি শুধু আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসল না। শব্দহীন হেসে সামনে চলে যায়।
ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বেরোলে শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলল, আমার রুমে এসো। ফারা মাথা নিচু করে বলে, মাইরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারার পেছনে দাঁড়িয়ে বলল, ইরফান গিয়েছিল মাইরার কাছে, তুমি এসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো তো। সামিয়াকে একবার ডাকলেই চলে আসে। ফারা পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গাই পাচ্ছি না। ফারা এবারও কিছুই বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলল, তুমি জানো তো আমি কেমন, তবুই মিথ্যে কথাগুলো শুনে কান্না করো কেন? ফারা হঠাৎই শব্দ করে হেসে ফেলে, নিজেকে সামলে বলে, দেখবে? শুদ্ধ ভ্রুকুচকে বলে, কি? ফারা আশেপাশে খেয়াল করলে দেখল শাহেদ হেঁটে এদিকে আসছে। ফারা শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলল, এই শাহেদ, তোমাকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারার ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়, ভ্রুকুচকে এগিয়ে এসে বলে, তোরে কোন ভূতে ধরেছে? ফারা হেসে বলে, তুই আসলেই সুন্দর, এটা অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই হতো, হাউ সুন্দর হতো বল। শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারার দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে এটা অস্বীকার করার মতো নয়, কিন্তু এই সেমরিতারে এইসব গান শোনায় কেন? পেছন থেকে শুদ্ধ রেগে বলল, তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট? শাহেদ ফারার থেকে একটু পেছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে, স্যার আসছি। কথাটা বলেই যেন পালালো। কি জ্বালা! ফ্রেন্ডের ফিউন্সি স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পেছন থেকে দাঁতের দাঁত চেপে বলল, তোমার ওর মতো জামাই চাই ফারা পাখি? ফারা হাসল। শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা। শুদ্ধ গম্ভীর চোখে ফারার দিকে চেয়ে দেখল, কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা। অন্তরা ভার্সিটি প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, বারবার নুসরাতকে কল করছে, তার খবর নেই। মেজাজ খারাপ হচ্ছে, এই মেয়ে কোথায়, তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে, তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই শুদ্ধর গলা পায়, তুই অন্তরা না? অন্তরার পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না, আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ ভ্রুকুচকে অন্তরার পিছু পিছু আসতে আসতে বলে, এই অন্তরা। বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, পালাচ্ছিলি কেন? অন্তরা শুদ্ধর দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই, দেখি শর্ত। শুদ্ধ ভ্রুকুচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস, অনেক দিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলল, কাঁদছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিল, এবার বুঝল কাহিনী। হেসে বলল, এই ভার্সিটির টিচার মোরা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজল, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগছে না, সাথে তার মুখ আছে। অতপর মিটিমিটি হেসে হাত উঁচিয়ে ডাকে, এই ইরফান, শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে।
অন্তরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পেছনে লুকিয়ে শুদ্ধর পিঠে শার্ট খামচে রেখে বলে, থাপ্পড় খাবি, ওকে ডাকিস না। শুদ্ধ ছ্যাদ করে উঠল, এই সর, আমাকে ধরিস না, করছেটা কি? আয় হায়! তার না হওয়া বউ তো এমনিতেই শুধু কাঁদে, তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে, তাহলে তো হয়েই গেল। সাজিদ আর নুসরাত এদিকেই আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল, মাইরার ভাইয়ের নামে আমি বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত? সাজিদ বিরক্ত হয়ে বলল, মাইয়া মাইনষের ঢং দেখলে গা পিত্তি জ্বইলা ওঠে, বালের মাইয়ারা, শর্ত সব। সাজিদের কথাটা শুদ্ধর কানে যায়, আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার যমজ ভাইরে পাইছি, মনের কথা বলে দিলি, আয় ভাই, বুকে আয়। শুদ্ধর কথা শুনে সাজিদার নুসরাত দুজনেই তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটির স্টুডেন্টদের কাছে সে মোটেও এতটা ফ্রি না। সাজিদ নুসরাত দুজনেই একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। সাজিদ নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখাবয় স্বাভাবিক করে দ্রুত ভদ্রভাবেই সালামের উত্তর দিল। পেছন থেকে ফারা এগিয়ে এসে শুদ্ধর পেছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, কেমন আছো আপু? অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বেয়াদব, যা তো, এমনি এমনি কাহিনী করবে। ফারার ডাকে অন্তরা পাশ ফিরে বলে, এই তো ভালো, তুই কেমন আছিস? শুদ্ধ উল্টো ঘুরে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফারার দিকে তাকায়। সাজিদ আর নুসরাত যেতে গিয়েও থেমে যায় অন্তরার গলা পেয়ে। তারা অন্তরাকেই খুঁজছিল। ফারার পাশে এসে দাঁড়ায় দুজনেই। শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরার ফারার উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরাত আমার ছোট বোন, আর নুসরাতের সব ফ্রেন্ডই আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুদ্ধর আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কিনা। শুদ্ধ বুঝল এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলল, আরে ইরফান নাই, তখন এমনি এমনি বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারা প্রশ্নাত্মক চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরার সাথে শুদ্ধর কী কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলেই সোজা হয় না, সেটা তোকে দেখেই উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দেবে এই মেয়ে। অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, অন্তরা, চল যাই। অন্তরা ভ্রু কুঁচকে বলল, কোথায়? তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে। টাকা নিয়ে চিন্তা করিস না, আমি সব খরচ দেব। আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলল, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুদ্ধ হাতঝাড়া দিয়ে বলল, আরে পাগলরা স্বীকার করতে পছন্দ করে না তারা পাগল। তুই আয় তো। জলজ্যান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস? না, মারাত্মক অধপতন হয়েছে তোর চোখের, আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুদ্ধর কথা শুনে নুসরাত, ফারা আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পাত্তা দিল না, মিটমিটিয়ে হাসছে সে। ফারার দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে, ফারা, এটা তোমার 2 নম্বর শাশুড়ি। ফারা কৌতূহলী চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভ্রুকুচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারা তোর কে হয়? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে হেসে বলল, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা বিরক্ত হলো। একে কোন দুঃখে জিজ্ঞেস করল।
নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা হয়নি। দুজনেই ফারার মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারার অবস্থা দেখে। নুসরাত মিটিমিটি হেসে ফারার কানের কাছে গিয়ে বলে, শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেলের, ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে রেখেছে। ফারার রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে, আপু, চাবি দাও। অন্তরা নুসরাতের কান টেনে ধরে। রেগে বলে, কতগুলো কল করেছি দেখ তো। নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখল ভ্রুকুচকে চেয়ে আছে তাদের দুই বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলল, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়ো আপু। অন্তরা নুসরাতের কান ছেড়ে নুসরাতের হাতে ঘরের চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত বাড়ি যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ, ওকে একটু নামিয়ে দিয়ে আয় না ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলল, যাচ্ছি আপু। এরপর অন্তরা ফারার দিকে তাকিয়ে বলল, একদিন আমাদের বাড়ি আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই হাতে। ফারা অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখিয়ে বলল, আপু, উনি তোমার কে হয়? অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে হেসে বলল, আরে, ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তু এই বাদরটা তোর কে হয়? ফারা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসল। সাজিদ আর নুসরাত শুদ্ধর দিকে তাকালো। কথার ধরনেই বুঝেছিল অন্তরা শুদ্ধ বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করল। এই বেয়াদ্দপ মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলল, ফারা ফাইজের বোন গর্ধব। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারার দিকে। মাথায় হাত দিয়ে বলে, ফারাকে তো সেই কবে থেকে চিনি, তুই ফাইজের বোন আমাকে বলবি না? ফারা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু। শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারার থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পেছন থেকে ডেকে বলে, অন্তরা, দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরও বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করল, করলে করুক, তাতে আমার কি? ফারা একবার শুদ্ধকে দেখল, আরেকবার অন্তরাকে দেখল। কিছুক্ষণের মাঝেই ইরফান এসে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? শুদ্ধ হতাশ হয়ে বলল, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভ্রু কুঁচকে বলল, কে? শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলল, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হয়ার। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলল, থাপ্পড় খাবি, ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলল, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি, আফসোস হচ্ছে? অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনও, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজল বোধহয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলল, আহারে ভালোবাসা, মাইরাটার যে কী হবে দেখি, মাইরার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলল, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নামধারী বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না, আবার শুদ্ধ কথাগুলো কেমন যেন করে বলল। যদিও শুদ্ধ মজা করে তবুও ফারার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি, তার বয়স তো 26+।
এটা নিয়ে নুসরাত মাঝে মাঝেই বলে, অন্তরা আপুর বাবার সাথে এটা নিয়ে নাকি মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই তার কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখল শুদ্ধ হাসছে। ফারা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে ফারার কৌতূহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারা, সেসব বলে শেষ করা যাবে না। ফারা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালিপনায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হবে না। অন্তরা আপু এখনও বিয়ে করেনি। এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাইয়ের কারণ? শুদ্ধ ভ্রুকুচকে তাকালো ফারার দিকে। অতপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল। তখন থেকেই অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসল। অতপর টপিক এড়িয়ে বলল, তোমার আর ক্লাস আছে? ফারা ভ্রুকুচকে বলল, ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছো কেন? বলো। অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে, তাই না? শুদ্ধ মৃদু হেসে বলল, হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলল, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারা দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলল, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারার মাথা ঘোরে। শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে বলল, তাহলে তারা আলাদা কেন? আর মাইরার কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মাইরার জন্য পাত্র খুঁজব, যাবে না আমার সাথে? ফারার সব গোলমেলে লাগছে। বিস্মিত কণ্ঠে বলল, আসলেই ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে? শুদ্ধ ফারার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাসে বাসে। আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুদ্ধ পিছিয়ে এসে ফারার সামনে দাঁড়ায়। সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয়। আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারার দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারা, মাইরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দেই। বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মাইরার প্রতি ওর যে পজিটিভনেস দেখেছি, ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম। বাট এখনও মাইরা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মাইরা ওর কেউই না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হাত খুলে আমার হাত থেকে একটু ভালোবাসা ওকে ধার দিই। ফারা শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটায় হেসে ফেলল। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি কিন্তু আমার ফারা পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারা শুদ্ধর থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছুই বলল না। ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মাইরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ক্লান্তির সাথে বিরক্তি। এক কোণায় দাঁড়িয়ে আছে। ভিড় কমলে রাস্তায় নামবে বলে হঠাৎই কারো ধাক্কা খেয়ে মাইরা ভিড়ের মাঝে উপুড় হয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মাইরাকে ধরে ধরে দাঁড় করালো। মাইরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল। এদিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মাইরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল। বোরকা হিসাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে?
কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মাইরা পড়ে গিয়েছে ম্যাম। অন্তরা মাইরার মাথায় হাত দিয়ে বলল, বেশি ব্যথা পেয়েছ? মাইরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি, ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝল মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলল, তোমার বাসা কোথায়? মাইরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে না, নাকি তুমি একাই যাও? মাইরা এবারও ছোট করে উত্তর করল, নিতে আসে, কিন্তু আজ এখনও আসেনি। অন্তরা কি করবে বুঝল না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মনটা সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ি কাছেই। তাদের কলেজের আরও দুটো মেয়েকে সহ সে নিজেই মাইরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মাইরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত একটা মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মাইরার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলল, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মাইরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মাইরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিস করে যেমন, অন্তরা মাইরাকে সেভাবেই নোটিস করেছে। দুটো কারণে অন্তরার চোখে পড়েছে মাইরা। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনেই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মাইরাকে সবসময় 90% পড়া ধরত অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে। মাইরা ভালো স্টুডেন্ট। আরেকটি ভালো লাগার কারণ, মাইরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল। মাইরা অন্তরার কাজে সহজ হলো। বুঝল এই ম্যামটা খুব ভালো। অতঃপর বলল, ম্যাম, আপনার নাম কি? অন্তরা আর চোখে মাইরার দিকে তাকিয়ে বলল, অন্তরা। পড়লে কিভাবে তুমি? মাইরা একটু ভেবে বলল, ম্যাম, মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলল, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মাইরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে। আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছুই বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, মাইরা কোথায়? ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে, ইরফান যেন আজকে মাইরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মাইরাকে ঠিকঠাকভাবে আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মাইরাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মাইরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলল, আমাকে কেন আক্স করছো? তারেক নওয়াজ রেগে বলল, ফোন চেক করনি, নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না। প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, ও কোথায়? তারেক নওয়াজ রেগে বলল, নেই ও। বললে ও আমার মেয়ে। আমার মেয়ে হলে সেই হিসেবেও তো তোমার একটা দায়িত্ব থাকে। সব গুলে খেয়েছ? একটু থেমে বলল, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি, তাই না? ভালো করেছ। কলেজ থেকে এখনও ফেরেনি। রাত বাজে 8টা। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের একই হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেইভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে। চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকেল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারত তার বাবা মাইরাকে আনবে না।
কথাটা ভাবতেই রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে খোঁজে, গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময়ে মাইরার কলেজের সামনেই গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণ কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। একধানে কিছুক্ষণ সে অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মাইরা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল, বাডফ্লাওয়ার। ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেইটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মাইরাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমনটা নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেইটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটা ইরফানকে দেখল। দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতন লাগলো। পিছু ডেকে বলল, এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটা থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেল মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখাব্যয়। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, অ্যান্সার মি ড্যামেট। লোকটা ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটা ভীত স্বরে আঙুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকেই তোর শেষ রাত। কথাটা বলেই গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখল ইরফানকে, তেমনই ভয় পেল। তার আজ শেষ রাত মানে বাসায় যাওয়া প্রয়োজন। হাতির সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেইটে আজ 10টা তালা লাগাবে। দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দেবে না সে তার বাড়িতে। কলেজে মাইরা ফোন নিয়ে যায় না, আর এটাই মাইরার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারিনি। সবার নাম্বার ফোনে সেভ করা আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই। আর এই কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায় তাকে। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুতই সে বেরিয়ে যায়। মাইরাকে বলে গিয়েছে উনি এসে মাইরাকে মাইরার বাড়িতে রেখে আসবে। মাইরার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূরে, তাই অন্তরা তার কাজ ফেলে মাইরাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মাইরাকে পৌঁছে দেবে বলে বেরিয়ে গিয়েছে। মাইরা আশেপাশে তাকালো। এই বাড়িতে তেমন কাউকেই দেখল না। একজন অর্ধবয়স্ক মহিলা দেখল, যাকে কাজের মহিলা মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল। একবার বাইরে বেরিয়েছিল। মাইরার চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে সে? বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানাতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝেই অন্তরা গেস্টরুমে প্রবেশ করে। মাইরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি এখনও। মাইরাকে রেখে এসে একেবারে চেঞ্জ করবে। মৃদু স্বরে বলল, এসো। হাঁটতে পারছো এখন? মাইরা মাথা নেড়ে বলে, জি ম্যাম।
অন্তরা মাইরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মাইরা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করে রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মাইরা এদিক ওদিক তাকায়। হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মাইরাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামল। মাইরার দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণও নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ডেই বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মাইরা চিনতে ভুল করবে কি করে। কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে। কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোধহয় শুনতেই পেল না মাইরার কথা। হাতের বাঁধন আরও শক্ত করল। মাইরার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে তার। হাঁপানো কণ্ঠে বলল, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মাইরা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায় না। ইরফান মাইরাকে আরও নিজের দিকে টানল। মাইরার মনে হচ্ছে সে ওই কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চিত। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দুই হাতের মাঝে মাইরার দুই গাল আগলে নিয়ে মাইরার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? আই অ্যাম হেয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মাইরার দুই হাত উল্টে পাল্টে দেখে। এরপর মাইরার দুই গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মাইরা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মাইরার নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দুই চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মাইরা কিছু বলার আগে ইরফান আবারও দুই হাতে মাইরাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মাইরা বাকহারা হয়ে গেল। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের উপর রোড লাইটের তীব্র আলো আছড়ে পড়েছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মাইরা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর কাঁপছে। অস্ফুট স্বরে আওড়ায়, ইরফান। ইরফান চোখ মেলে মাইরাকে ছাড়তে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রোড লাইটের আলো অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটুও কষ্ট হলো না। ভ্রুকুচকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না। এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, ইরফান তুমি এখানে? মাইরা তোমার কে হয়? মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চেনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মাইরাকে। ভ্রুকুচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসল। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মাইরার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল, ইরফানের বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মাইরা, নাকি মাইরা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষও নয়। সবচেয়ে বড় কথা, মাইরার মতো মানুষকে ইরফান দুই চোখে সহ্যই করতে পারে না। সেখানেই দৃশ্যটা অন্তরাকে কেমন গোলকধাঁধায় ফেলল যেন। অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলে তার আগে ইরফান সময় নষ্ট না করে মাইরাকে ছেড়ে দ্রুত মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন?
মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। ইরফান মাইরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে সে বসে। এরপর তার কোলে মাইরাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মাইরা পিট পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কি করছে। ইরফান বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে ডান হাত বাড়িয়ে মাইরার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মাইরার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মাইরা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখে চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না। বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ। বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, বাট হোয়াই? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটা ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল। তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো। দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দায় সেদিনের ঘটনা ভেসে ওঠে। যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, কিন্তু ইরফানকে কেউ কিছু আস্ক করলে ইরফান শুধু হুহা করে উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল, এখানেই বলো, অর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানত, তাই কেউ কিছু মনে করত না। অন্তরাও সেম। ইরফানের বিরক্তিভরা কণ্ঠ এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ ফাইজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়। বুঝলো এভাবেই বলতে হবে। অতপর গলা ঝেড়ে বলল, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুব। অন্তরার দিকে তাকালো না অবধি। গম্ভীর গলায় বলে, বলো। অন্তরার বিরক্ত লাগে, আফসোস হয়। এই ছেলেকে সে কেন ভালোবাসলো? কেমন অদ্ভুত। কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। অতপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকেই ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে ওঠে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান, তুমি সত্যি আমাকে? মেয়েটার বলতেই পারছে না ঠিকঠাক উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেই পেয়ে যাওয়ার যে ব্যাপার, অন্তরার ঠিক সেই অনুভূতিই হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে,
তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্মিত চোখে তাকায় অন্তরার দিকে। রেগে বলে, হোয়াট ননসেন্স। অন্তরা হেসে বলল, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে। ইরফান বাকহারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিরতির করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখটা চুপসে যায়। এতক্ষণের উৎফুল্লতা সব ফুঁস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়াকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে সে খুব ভালো করেই জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দুই হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলল, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু একটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দেবে? তাদের ফ্রেন্ড সার্কেলে 3জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো, যে হাত অন্তরা ধরে আছে। রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলল, ইরফান প্লিজ আমাকে বিয়ে করো, আমি তোমাকে। কথাটা শেষ করতে পারিনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরে শুদ্ধ ফাইজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলল, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দেব। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগে ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরার ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্নামাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটুও মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে বলো? ছেলেরা তো দেহের পাগল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি, তবুও আমায় মেনে নাও। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নামাজ থুতু ফেলতেও 1000বার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান, কি হয়েছে? অন্তরা, কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, শি ইজ এ নটি গার্ল। কথাটা বলে সে 1 সেকেন্ডও দাঁড়ায় না। উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না।
শুদ্ধ বিস্মিত চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছুই ভাবতে পারে না। শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টো সেও ২-৪টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকেই মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনত। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনও সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতেই তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসব। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্মিত চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সেই মেয়েকে পছন্দ করে বলে তাকে মানতে পারছে না। এজন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এই ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মাইরার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনই অনুতপ্ত হলো, তেমনি মাইরার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলল, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলল, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলল, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন। দাঁতে দাঁত চেপে বলল, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝল ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান ২ হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, ভার্সিটি গিয়েছিলে আজ? হিসেব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সব কিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, ইউ নো হু আই অ্যাম? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকিয়ে দেখল মাইরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, স্টুপিড গাল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মাইরাকে দেখিয়ে বলল, আই অ্যাম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মাইরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না, সেটা অন্তরা জানে। অন্তরার তবুও ইচ্ছে করল ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলল, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি। যেখানেই কেউ নজর দেবে, তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাবব না। অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেওয়ায় তাকে হুঁশিয়ার করছে। অন্তরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছে তাকে ভালোবাসব, তুমি চোখ তুলে নেওয়ার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না। উল্টো নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মাইরা তোমার অপোজিট ক্যারেক্টারের। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মাইরার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মাইরার বোকা বোকা কৌতূহলী চোখজোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে।
হলদেটে আলোর কিছুটা মাইরার বামগাল দখল করে নিয়েছে। ইরফান মাইরার মুখ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ দ্য ডিপেস্ট ফিলিংস অফ মাইন্ড। অন্তরার চোখে এতক্ষণে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই তো পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দুরন্ত। যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে? যদি না হৃদয়ে ঠাঁই পাওয়া যায়। ইরফান কথাটা বলেই গটগট পায়ে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান কিছুই বলল না। দুই হাতের আঁচলায় মাইরার মুখটা নেয়। মাইরাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মাইরার ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা। মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মাইরার ম্যাম দাঁড়িয়ে আছে। মাইরার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করল। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না। সে খুব ভালোভাবেই বুঝল সে মাইরাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মাইরাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশীন। বাঁ হাতে মাইরাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসতো তবে কি এমনটা হতো? ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন? মাইরা মোস্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ুন আমায়। আমায় তো ভুলেই গেছেন আপনি। এখন কেন এসেছেন? ইরফান মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মাইরার কাঁধে থুতুনি রাখে। দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদুস্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরে লাইট অফ করে দেয়। বাঁ হাতে মাইরার মাথার উপরে থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে। ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মাইরার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মাইরার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মাইরা কারেন্টের শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি। জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মাইরার কাঁধে তার থুতুনি ঠেকিয়ে দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদুস্বরে বলে, আর কখনো অপরিচিত কারো সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মাইরা মিনমিন করে জিজ্ঞেস করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চেনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ি সাইড করে। এরপর দুই হাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মাইরা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনের আনসার দেয় না, সেও দেবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু আঁকস করেছি। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মাইরার হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মাইরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে।
ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক। ইউ নো, আই অ্যাম ভেরি থ্রাস্টি। আবছা অন্ধকার আবছা আলোর সমন্বয়ে ইরফান আর মাইরা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মাইরা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। মাইরা নড়চড় করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দুই হাতে ইরফানের বুকের কাছে শার্টটা আঁকড়ে ধরে ইরফানের বুকে ডানগাল ঠেকিয়ে হঠাৎই ফুঁপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়। মাইরার মাথা উঠাতে চায়, মাইরা মাথা উঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই। কিছুই করছি না। কথাটা বলে ডান হাতে মাইরার গালে স্পর্শ করে। চুলগুলো খুলে গিয়েছে। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুজল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মাইরাকে। ডান গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মাইরা বাঁ হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তবদা খেয়ে যায়। চোখ নামিয়ে বলে, স্টুপিড, কী প্রবলেম? মাইরা ইরফানকে ওভাবেই ধরে রাখল। ইরফানের বুক থেকে মাথা উঠালো না। মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলে, আপনি হার্টলেস। 2 দিন পর পর আমাকে ভুলে যান, পাষাণ লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাইরার কথা শুনল। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মাইরা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুজল। ইরফান মাইরাকে টেনে মাইরাকে তার মুখোমুখি করে ঠান্ডা গলায় বলে, কান্নার কারণ এটাই? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে অ্যাভয়েড করে বলে সে কাঁদছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে বুঝতে পেরেই মাইরা দ্রুত চোখ খিচিয়ে নিয়ে বলে, আমি বাড়ি যাব। ইরফান গম্ভীর মুখে মাইরার মুখ পানে চেয়ে রইল খানিকক্ষণ। কানের পিঠ পেরিয়ে মাইরার চুলের ভাঁজে 4 আঙুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মাইরাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদুস্বরে বলে, ইউ আর রিয়েলি স্টুপিড গার্ল, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথাটা শুনেই মাইরা চোখ মেলে তাকায়। ইরফান মাইরার দিকেই চেয়ে আছে। মাইরা ফোঁস-ফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্মিত দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটিমিটি হাসল ইরফানের রিয়াকশন দেখে। কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরেছে খেয়াল করতে ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করেই পাশের সিটে বসতে চায়। এজন্য একটু সরতে নিলেই ইরফান মাইরার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা হতবম্ব। ইরফান মাইরার গলায় তার ডান হাত আলতো হাতে স্লাইড করতে থাকে। বাঁ হাতের মুঠোয় মাইরার 2 হাত আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার 2 হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে রাখে। ডান হাতে মাইরার মুখটা উঁচু করে ধরে। মাইরা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল বোধহয়। 2 হাতে মাইরার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠান্ডা গলায় বলে, স্টুপিড গার্ল, হেটকে লাভে কনভার্ট করে নেব, ডোন্ট ওয়ারি। শুদ্ধ খাবার টেবিলে বসে কারো সাথে ফোনে কথা বলছিল। টিনা বেগম সামিয়াকে বললেন, শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলে, তুমি দাও টিনা আম্মা। টিনা বেগম বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোর? 2 দিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি। এখন 2 মিনিটের জন্য সামনে যেতে পারিস না? যা, খেতে দে আমার ছেলেকে, অপেক্ষা করছে। আমার শরীরটা ভালো লাগছে না। সামিয়া ঢোক গিলল। মেয়েটা ভীষণ নাজুক স্বভাবের। টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন, খাবার দিয়ে যাক,
আর একবার দোনামোনা করলে থাপ্পড় খাবি। চীনা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে, মাথা নিচু তার, তবে একটু পর পর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর কিছু কথা তার কানে আসে। ওই না না, না প্লিজ। কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে চেয়ে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হলো। শুদ্ধ তাকানোর সাথে সাথেই সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটা লজ্জা পেয়েছে। শুদ্ধর কথা বলা শেষে গা টানা দিয়ে তার মাকে ডাকলে সামিয়া এগিয়ে এসে বলল, আপনার আম্মা আমাকে খাবার দিতে বলেছে, তার শরীর ভালো না। শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকালো। এরপর কিছু না বলি চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। চীনা বেগম ওই কথাটা তাকে কথার কথা বলেছিল, যেন সে শুদ্ধকে খেতে দেয়। এটা সামিয়া জানত, কিন্তু মুখ ফসকে শুদ্ধকে বলে দিয়েছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে তোমার? চীনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন, কিছু হয়নি তো আমার, তোর কি হয়েছে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ওই মেয়েটা যে বলল তুমি অসুস্থ। চীনা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারেন না তিনি। শুদ্ধর মুখে হাত বুলিয়ে বলে, আমার কিছুই হয়নি বাবা, ঘুম পেয়েছে আমার, তুই খেয়ে নে, দুপুরেও তো বাইরে কি খাস না খাস। শুদ্ধ তার মাকে দেখে বুঝল আসলেই তার মা সুস্থ, তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল। শুদ্ধ সামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমার মায়ের অসুস্থতা নিয়ে মশকরা করছো? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দেব বলে দিলাম। সামিয়া মাথা নিচু করে রাখে, সে তো মিথ্যে বলেনি, কিন্তু ত্রিনা বেগমের বলা কথাটা মিথ্যে জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলল, জি দুঃখিত। শুদ্ধ নিজে নিজেই টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলল, আপনি বসুন, আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হলো। ইদানিং মেয়েটাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনইজি ফিল করে। কোনো উত্তরই করল না। সামিয়া একপাশে দুই হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছু শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে দুই পা এগিয়ে আসলে দেখল সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে। এত বড় মেয়ে পড়ল কিভাবে? সামিয়া ওঠার চেষ্টা করছে। বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথা পেয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে কিছু দেখে জিভে কামড় দিল। সে যখন ফোনে কথা বলছিল তখন ধান্দায় কখনো গ্লাস থেকে পানি ফেলছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝলো এই মেয়ে তার ফেলা পানিতেই পিছলা খেয়ে পড়েছে। শুদ্ধর হাসি পেল। নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়া লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। শুদ্ধ একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাসাটা ঠিক নয়, কিন্তু এত ঠিক ভুল মনে থাকে নাকি? মেয়েটা উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাত সরিয়ে আনল। আয় হায়, করছিলটা কি সে? তার ফাড়া পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুক ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল। সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো, তোমার মেহমান পড়ে গিয়েছে, এসো এসো। সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। চীনা বেগম ঘর থেকে বেরিয়ে সামিয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন।
শুদ্ধর কানে আসলো মায়ের কথা। করলি কিভাবে? দেখে চলবি না? শুদ্ধ হাসল। তার মা তো আর জানে না তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস হয়ে গিয়েছে। ভাবনার মাঝেই শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে ভ্রু কুঁচকাল শুদ্ধ। বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে, শুদ্ধ, একটু দেখা করতে পারবি? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কোন সুখে? রাত বাজে 9টা। বাইরে গেলে একমাত্র আমার বইয়ের জন্যই যাব, নয়তো নেভার। অন্তরা ভ্রু কুঁচকে বলে, ফাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফাড়ার মতো মুক্তোটা কেন ঝুলতে চাইছে বুঝলাম না ঠিক। শুদ্ধ ইনোসেন্ট মুখ করে বলল, কি? ফাড়া মুক্ত? ইম্পসিবল। ও সাক্ষাৎ ডাইনি আমার সেকেন্ড মা। আমায় মারাত্মক জ্বালায়। কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে? তা না করে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতেই জীবন আমার তেনা তেনা ফেনা ফেনা সব করে দিচ্ছে ইয়ার। অন্তরা তো দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতপর বলে, ভাই, আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম। তুই আমাকে হাসিয়েই মারবি? তুই সবার জীবন তেনা তেনা করে দিয়ে এসব বলছিস? লাইক সিরিয়াসলি? শুদ্ধ নিজেও একটু হাসল। একটু পরেই মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, আমি নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ, খুব। এত নিষ্পাপ বাচ্চা যে 5 বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে। তারা এত ছোট হয়েও আমাদের শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারল না কেন? শুদ্ধ ভোঁতা মুখ করে রাখল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, খাইছে রে। কয়টা থাপ্পড় খেলি? আমি যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড় খাওয়ানোর, তুই তো পালিয়ে গেলি। যাক, এখন তো খেয়েছিস। বলছি ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে? অন্তরা বিরক্ত হলো। শুদ্ধ হাসল। অতপর এসব রেখে সিরিয়াস হয়ে বলল, কাহিনী বল। মাইরাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখজোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মাইরাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরার কেমন দমবন্ধ লাগল। একটু চুপ থেকে নাক টেনে বলল, তোর ভাইয়ের কি একটু দয়ামায়া নেই শুদ্ধ? এতদিন ভাবতাম মনই নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস এখন বুঝলাম মন আছে। কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো? শুদ্ধ চুপ করে শুনল, কোনো উত্তর করল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলল, আমি তো বলছি না তোর ভাইকে তাকে আমাকে ভালোবাসতেই হবে। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুদ্ধ এবারও কিছুই বলল না। মুখটা মলিন তার। সে কি করবে? তার হাতে তো কিছুই নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলল, আমার ওই মাইরাকে খুন করতে ইচ্ছে করছে শুদ্ধ। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবে না। এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলেও অন্য কারোরও হতো না। কিন্তু ও কিভাবে কাউকে নিয়ে এত ডেসপারেট হতে পারে? ওকে মাইরাকে নিয়ে এত ডেসপারেট হতে দেখে আমার দম বন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না। শুদ্ধ ভ্রুকুচকে বলল, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মাইরার ব্যাপারে ভীষণ সিরিয়াস। আরও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না আমার। এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে করা ঘুম দে তো। অন্তরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড, সেটাও ভুলে গিয়েছে। বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো কথা বলা যায়। ভালো না হয় নাই বাসলো। বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না? ও এমন কেন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে।
এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে থেকেছি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়, সব জেনেও এসব বলছিস কেন? অন্তরা নীরবে কাঁদল। এরপর বলে, ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ। আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদুস্বরে বলল, বলবো। কান্না থামা মেরি মা, তোর বৌমাকে একটু শেখাতো কিভাবে স্বামী সেবা করতে হয়। অন্তরা নাক টেনে টেনে বলল, বিয়ে করবি কবে? শুদ্ধ একটু আনমনা হয়ে বলল, মাকে কিভাবে ম্যানেজ করব সেটাই ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি, প্যারা নাই। মা আমার বহুত ভালো, ছেলের পছন্দ ফেরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে রে ইয়ার। অন্তরা মুখ বাঁকিয়ে বলল, তাহলে ফারাকে ভুলে যা। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল। মার ফারা দুজনই আমার ঘরে থাকবে। বাল কই একটু সাহস দিবি, তা না উল্টো বেয়াদব মার্কা কথা বলিস। অন্তরা হাসল। তাদের মাঝে একটা খাঁটি প্রেমিক শুদ্ধ। ভার্সিটি লাইফ থেকে জানপ্রাণ দিয়ে একজনকেই ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিমার অন্তরা এই কথা জানত। ফাইজকে জানায়নি, কারণ ফাইজের বোন ফারা, সেজন্য। শুদ্ধ সব সময় তাকে আর নাসিমকে বলতো, সে মধ্যবিত্ত, তার জন্য ফারা নয়। কিন্তু যখন শুদ্ধ সেটেল হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফানকেও বলতে গিয়েছিল। ইরফানের আনসার ছিল, আই নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত। শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে, শালা বড়বউ দুটোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মাইরা তার সাথেই আছে। ইরফান মাইরাকে নিয়ে একটা শপিং মলে যায়। মাইরার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রিন কালারের জামা চুজ করল। এরপর জামাটি নিয়ে মাইরার সামনে নিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মাইরা এসব জায়গায় কখনো আসেনি। কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি বাইরে চেঞ্জ করতে চাই না। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, মৃদুস্বরে বলে, হোয়াই? মাইরা কি বলবে বুঝতে পারে না, মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করিয়ে দিচ্ছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে যায়। ইরফান দুই হাত প্যান্টের পকেটে রেখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝেই মাইরা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গোল জামা, সেম কালারের একটা চুড়ি পায়জামা, সাথে ওড়নাও মাথায় দেওয়া। মাইরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে, মাথা নিচু তার। মাইরার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেওয়া একজোড়া ব্ল্যাক কালার জুতো। ইরফান মাইরার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হলো মেঝে ব্যথা পাবে, এজন্য মাইরা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটায় বিরক্ত নয়, বরং ভালো লাগা কাজ করল। দৃষ্টি উপরের দিকে তুলে তাকায়। মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসছে মেয়েটা। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল। বিড়বিড় করল, মাই গ্রিন বাডফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পেরোতেই হঠাৎই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দুই চোখে কর্ধ্য জমা হয়। চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার থেকে 2 হাত দূরত্বে মাইরার দিকে এগিয়ে যাওয়া একটা ছেলেকে দেখে। বড় বড় পা ফেলে বাঁ হাতে মাইরাকে টেনে তার বাম পাশে এনে মাইরার মাথার পেছনে হাত দিয়ে তার বুকের বাঁ পাশে মাইরার কপাল চেপে ধরে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটির সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনের কাচের টেবিলের উপর ভারী কাঁচ ছিল। ছেলেটি সেই কাচের উপর মুখ থুবড়ে পড়ে। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটি আর্তনাদ করে ওঠে।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছু সময়। সামনের কাজকে টার্গেট করিয়ে ইরফান ছেলেটিকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশহীন। মাইরা মাথা উঠাতে চাইলে ইরফান মাইরার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা দ্রুত মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে চাইলে ইরফান দুই হাতে মাইরার গাল চেপে মৃদুস্বরে বলে, ডোন্ট লুক। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে, সাইজ ঠিক আছে? মাইরা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, পেছনে কি হয়েছে? ইরফান পেছনে একবার তাকালো। ছেলেটির মুখ পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার পানে চেয়ে মৃদুস্বরে বলল, নাথিং। এরপর মাইরার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি টাইট। মাইরা ইরফানের হাত আঁকড়ে ধরে বলল, কি করছেন? ঠিক হয়েছে তো? ইরফান আর কিছু বলল না। মাইরার পেছনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, গো। মাইরা পেছনে তাকাতে মাথা ঘোরাতে চায়। তার আগে ইরফান পেছন দিয়ে মাইরার কপালে হাত দিয়ে মাইরার মাথা তার বুকে চেপে ধমকে বলে, স্টুপিড, আমাকে রাগিও না, যেতে বলেছি আমি। মাইরা অসহায় চোখে তাকালো। এই লোকটা এমন কেন? কি হয়েছে পেছনে? সবার কথা শুনে তো মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে, কিন্তু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলল, গো। মাইরা এগিয়ে যায়। ইরফান মাইরার পিছু পিছু। ছেলেটি মাইরার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, সাথে ইচ্ছে করে মাইরাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বরাবর আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, বাস্টার্ড। ইরফান মাইরাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করিয়ে মূলত মাইরাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। প্রায় সকাল থেকে কলেজ ড্রেস পরেছিল, আর মাইরার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মাইরাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মাইরা আশেপাশে চোখ বুলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মাইরা শপিং মলের ঘটনাটা মাথা থেকে বের করতে পারছিল না, তবে এখানে এসে তার মন ভালো হয়। ইরফান মাইরাকে নিয়ে এক কোণায় গিয়ে বসে। মাইরাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মাইরাকে জিজ্ঞেস করল না, নিজে থেকেই মাইরার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মাইরার ভীষণ প্রিয় হাঁসের মাংস। মাইরার মনে প্রশ্ন জাগে, লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা। এই খাবারটা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারো সাথে কলে কথা বলছে। মাইরার হঠাৎই ঠান্ডা লাগে। এখানে এসি দেওয়া। এসিতে মাইরা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা দুই হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতেই বাঁ হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মাইরা বিড়বিড় করে বলে, ছাড়ুন আমায়। ইরফান মাইরার কথা শুনল না। ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। দুই হাতে মাইরাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মাইরার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মাইরা ঢোক গিলল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল তেমন কেউ তাকায়নি তাদের দিকে। দুই একজন মাঝে মাঝে তাকাচ্ছে। মাইরা লজ্জা পেল, তবে কিছুই বলল না। তার অনুভূতি সে বুঝতে পারে না, তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগলো। তার সত্যি এখন আর শীত করছে না।
মাইরার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে। ইরফান ধমকে থামিয়ে দিয়েছে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়। আশেপাশে আর তাকায়নি। একটা গান শোনা। শুদ্ধর কথায় ইরফান বিরক্ত হলো। সে একমনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা, মানুষের কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসল শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো। তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়। কিন্তু এই ইরফানটার হাতে পায়ে ধরেও একটা গান শুনতে পারে না তারা। নাসিম বেঞ্চের দুই পাশে দুই পা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আরে শোনা একটা গান, অনেক দিন পর আবদার করলাম, বন্ধু হই না, শোনা দোস্ত। কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলল, কি হয়েছে? শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেওয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎই একটা গান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনম জনমে সাথী হব। ইরফান বোধহয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইল। সবাই বাহবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে, ও কোকিল, কোকিল শোনা, একটা গান শোনা, তোকে আমি তুন্দল বউ কিনে দেব, 2 লাইন শোনা, শোনা না। ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয় ইরফানকে এত তেল দিলেও ইরফান শেষমেশ 2 লাইনও গাইল না। সবাই হতাশ হলো। কখনো ইচ্ছে করলে ইরফান একা একাই গায়। শুদ্ধ ফাইজ কেউ এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতেই সে রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধর এই অভ্যেস আছে, অনেক ভিডিও তার কাছে সেভ করা থাকে। ইরফান কিছুই বলল না, শুধু দেখল তাদের সবার ভার্সিটি লাইফের ছোট্ট ছোট্ট কাহিনীগুলো। শুদ্ধ ফোন পকেটে রেখে বলল, অন্তরার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নি ইরফান, আগের কথা ভুলে যা। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, ইম্পসিবল। শুদ্ধ অসহায় চোখে চেয়ে বলল, ইরফান, অন্তরা আমাদের ফ্রেন্ড, আগে সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্য কষ্ট পাচ্ছে। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার, বাট সে নিজ হাতে রিলেশন ডিস্ট্রয় করে দিয়েছে। কথাটা বলে আর দাঁড়ায় না। শুদ্ধ চুপ করে রইল। ইরফানের কথাটা ভাবল। কেন যেন প্রাণহীন হাসল। তার ভীষণ আফসোস হলো, ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই, অথচ সেই ছাপ এই ছেলেটা তার কোথাও এক বিন্দু কেন রাখে না। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মাইরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল, রাত 11টা। বেশ অনেকক্ষণ মাইরার মুখ পানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মাইরার কাজ ঘেঁষে দাঁড়ায়। মাইরা নড়ে চড়ে ওঠে। চুলগুলো মুখের উপর আসায় মাইরা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মাইরার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদুস্বরে গেয়ে ওঠে, তোকে একা দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া আর কেউ জানে না।